আসসালামু আলাইকুম। আমি শামিমা খুলনা থেকে বলছি। বিউটি ব্লগার শামিমা চ্যানেল থেকে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই। কাছে কিংবা দূরে, দেশ কিংবা দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহ পাকের অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। চলে আসলাম নতুন আরও একটা ভিডিও নিয়ে। তো আমার জীবনের সাথে ঘটে যাওয়া কিছু কথা আপনাদেরকে আজকে বলবো বা আপনাদের সাথে শেয়ার করব। তো তার আগে প্রথমে দেখাচ্ছি যে আমার ক্ষেতের মধ্যে কী কারণে গর্তটা করছি, তো সেটা আপনাদেরকে বলবো। তাই যে দেখছেন অনেক বড় একটা গর্ত করা হয়েছে, কারণ এর কারণ দুইটা। একটা হচ্ছে যে গর্ত করেছি, এর যে মাটিটা এটা কিন্তু আমার জায়গায়, মানে সামনে যে জায়গাটা আছে, যে এখানে দিলে কিন্তু মাটিটা উঁচুও হবে, মানে জায়গাটা উঁচু হবে। আর দ্বিতীয়ত হচ্ছে যে আমরা যে ময়লা ফেলে, যেটা তরি তরকারি কাটা যে খোসা টোসা থাকে, ময়লা যেটা মানে প্লাস্টিক পলিথিন, এগুলো বাদ দিয়ে রান্নাঘরের যে ময়লাটা হয় সেটা এখানে ফেলবো। এখানে ফেললে কিন্তু গর্তটা ভরে যাবে। তা গত বছরও একটা আমি করছিলাম, সেটা কিন্তু এবছর অলরেডি ভরে গেছে প্রায়। তো এই বছর একটা করছি, দেখা গেলো বৃষ্টির সময় পানিটাও, এখানের পানিটাও গর্তের মধ্যে থাকবে। তারপরে দেখা গেলো ময়লাটা ফেলেও কিন্তু গর্তটা ভরাট হয়ে যাবে। আবার জায়গাটাও কিন্তু উঁচু হবে। তো চিন্তা ভাবনা আছে ইনশাল্লাহ এখানে হয়তো বর্ষার সময় কিছুটা তরি তরকারি লাগানো যায় কিনা, সেই চিন্তা ভাবনা আছে। আল্লাহ ভরসা, আল্লাহ পাক যদি আমাকে বাঁচিয়ে রাখে, তা আমি যদি বেঁচে থাকি ইনশাল্লাহ, তা লাগানোর চিন্তা ভাবনা আছে। আর লাগালে তো আপনাদের সাথেও শেয়ার করবো ইনশাল্লাহ। তাই যে দেখছেন, এই যে মাটি ফেলছি অনেকটাই কিন্তু উঁচু হয়ে গেছে, যদিও এখান থেকে মাটিটা আরও অনেকটাই বসে যাবে। তো আজকে কিন্তু কোনো সংসারের কাজকর্ম বা রান্নাবান্না আপনাদের সাথে শেয়ার করব না। তো আসলে আমরা মেয়েরা শ্বশুরবাড়িতে এসে কিন্তু অনেক ধরনের কষ্টের সম্মুখীন হতে হয়, অনেক ধরনের নির্যাতনের সম্মুখীন হতে হয়। যে শুধু যে মানে গায়ে হাত দিয়ে মারলে যে নির্যাতন করা হয়, আসলে কিন্তু সেটা না। তা ম্যাক্সিমাম মেয়েদের কিন্তু মানসিক যে টর্চারটা শ্বশুরবাড়ি এসে শুনতে হয়, মানসিক টর্চার। অনেকে দেখা গেল কি যে শারীরিক টর্চারও অনেক ক্ষেত্রেই মেয়েদেরকে করে থাকে। দেখা গেল কি স্বামী ভালো হলে তো শ্বশুর ভালো হয় না, বা শাশুড়ি ভালো হয় না, আবার শ্বশুর শাশুড়ি ভালো হলে তো স্বামী ভালো হয় না। তো ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু মেয়েদের ক্ষেত্রে স্বামী ভালো খুবই কম হয়। আবার দেখা গেল কি স্বামী ভালো হলে কিন্তু ফ্যামিলির দিক থেকে, বিশেষ করে শাশুড়ি যদি খারাপ হয়, তো সেটা কিন্তু মেয়েদের জন্য বেশি সমস্যার কারণ। মানে সে সংসারে টিকা কিন্তু খুবই কষ্টের ব্যাপার। অনেক ত্যাগ স্বীকার করতে, অনেক কষ্ট স্বীকার করতে হয়। তো আমার জীবনে এমন একটা ঘটনা ঘটে গেছিলো। আমার হাজব্যান্ড যদিও আমার সাথে কোনো দিন মানে আমার গায়ে হাত দিইনি, বা আমাকে মারেনি, বা আমাকে সেভাবে কোনো সময় বকাবকিও করেনি, কারণ আমার সেভাবে সে ত্রুটি পেত না। কিন্তু আমার ছেলেটা আমার আরাফাত যে সময় হয়, ও তো সিজার। আমার তো 3টা বাচ্চা। আপনারা কম বেশি যারা আমার প্রথম থেকে ভিডিওটি দেখছেন তারা জানেন। তো আমার 3টা বাচ্চাই কিন্তু সিজার করা। তো 3টা সিজার করা বেবি থাকলে যাদের আছে তারাই জানেন যে বাচ্চা কাচ্চা মানুষ করা কত কষ্টের। মায়ের, সেসব মায়েদের তারপরে যদি শ্বশুরবাড়িতে যদি সাপোর্টের কোনো লোক না থাকে, মানে বাচ্চা কাচ্চা ধরা, সেটা কিন্তু আরও কষ্টের। বিশেষ করে শাশুড়ি যদি, শ্বশুরবাড়িতে শাশুড়ি যদি হেল্পফুল না হয়, তাহলে কিন্তু সেই সব বউদের বেশি কষ্টের স্বীকার করতে হয়। কারণ শ্বশুর খারাপ হলে কিন্তু অতটা কষ্ট হয় না, কিন্তু মেয়েদের ঘরে যে শাশুড়ি থাকে, উনি যদি হেল্পফুল না হয়, মানে কোনো কাজে সাহায্য না করে, বা দেখা গেলো কি যে মনে করেন বউরা যেটাই করবে সেটাই দোষ ধরা হবে, আপনি যেটা করবেন সেটাই দোষ ধরা হবে। সেক্ষেত্রে কিন্তু সংসার করাটা অনেক টাফ ব্যাপার। তাই এই এমনটা আমার জীবনেও ঘটেছিল। আমার স্বামী আল্লাহর রহমতে খুবই ভালো ছিল, কিন্তু আমার শাশুড়ি অনেকটাই মানে কড়া টাইপের ছিল। মানে উনি কেমন ছিল, এমনি ভালো ছিল, আবার কেমন ছিল দেখা গেলো উনি যদি বলে এটা অন্যায়, তাহলে সেটাই বলতে হবে, তাহলে ভালো থাকা যাবে। কিন্তু যদি বলা অন্যায়ের অন্যায় বলা হয়, বা ন্যায়ের মানে ন্যায়ের ন্যায় বলা হয়, অনেক ক্ষেত্রে তিনি সেটা পছন্দ করতেন না, যার কারণে তার সাথে দেখা গেলো একটু মতের অমিল হলে তখন কিন্তু মানে সমস্যাটা বেঁধে যেত। তো যদিও আমার সাথে কোনো সময় তার ওইভাবে কোনো সময় মুখোমুখি সমস্যা হয়নি, দেখা গেলো সে আমাকে অনেক কিছু বলতো, কিন্তু আমি কোনো প্রতিবাদ করতাম না। আমি মানে
চুপ করে থাকতাম বা দেখা গেলো কষ্ট পেতাম, অগোছরে কান্না করতাম, কিন্তু হাজব্যান্ডকেও বলতাম না, কিন্তু হাজব্যান্ডও বুঝতে পারতো অনেক সময়, কিন্তু আমাকে জিজ্ঞাসা করলে আমি বলতাম না। আমি বলতাম যে আমার বাবার বাড়ির জন্য খারাপ লাগতেছে। অনেক সময় তাহলে মন খারাপ দেখে তো অনেক কিছু বোঝা যেত। তো আমি কোনো সময় তার সাথে প্রকাশ করতাম না, কিন্তু সে কিন্তু বুঝতে পারতো যে আমার সাথে কি হয় কি না হয়, কারণ সে তো তার মাকে চেনেই। তো এমনি আবার যে সময় ভালো ভালো হতো, সে সময় কিন্তু আবার খুবই ভালো হতো। তো যে কথা আপনাদেরকে বলতে চাচ্ছিলাম যে আমার আরাফাত যে সময় পেটে আসলো আর কি, ওরা আব্বু তো সে সময় মানে আমার হাজব্যান্ড সে সময় আমেরিকা থাকতো। তা দেখা গেলো কি 6 মাস আমেরিকা থাকতো আর 6 মাস দেশে থাকতো, কারণ যেহেতু ওর মাল্টিপল ভিসা, মানে 6 মাসের বেশি একদিনও সে থাকতে পারবে না। যদি 6 মাস ওভার হয়ে যায় তাহলে তার ভিসা ক্যান্সেল হয়ে যাবে। তো 6 মাসের ভিতরে ওকে বাংলাদেশে ব্যাক করতে হতো। তো দেখা গেলো যে সময় আরাফাত পেটে আসে সে সময় ওর আব্বু আমেরিকা ছিল। ও মনে হয় ওর জন্মের মনে হয় 5-7 দিন আগে আমার হাজব্যান্ড দেশে এসেছিলো। তা সবাই তো জানেন যাদের মেয়েদের যাদের বিয়ে হয়েছে, তা আসলে প্রথম বাচ্চা হলেই কিন্তু মেয়েদের শ্বশুরবাড়ি রাখতে হয় বা থাকতে হয়। কারণ কি দেখা গেলো কি একটা বাচ্চা পেটে আসলে কিন্তু অনেক ধরনের সমস্যা বা প্রবলেম ফেস করতে হয় মেয়েদেরকে, কিন্তু শ্বশুরবাড়ি থাকলে কিন্তু ওইভাবে বাপের বাড়ি যতটাভাবে দেখা গেলো কাজ না করে থাকা যাবে, মানে ইচ্ছা মতো চলা যাবে, বা দেখা গেলো 3 বেলা খাবারের রক্তে কিন্তু যেটা পছন্দ করা সেটা কিন্তু মা তৈরি করে খেতে দেয়, কিন্তু শ্বশুরবাড়িতে কিন্তু সেটা হয় না। যতই শরীর খারাপ থাক, দেখা গেলো কিছু বলুক আর না বলুক, মানে চক্ষু লজ্জার ভয়ে কিন্তু অনেক সময় করতে হয়। দেখা গেলো শরীর খারাপ লাগলেও বলতে সাহস হয় না। আবার দেখা গেলো কি যে চক্ষু লজ্জার ভয়ও করতে হয়, বা সেইভাবে খাওয়া দাওয়ারও কিন্তু অনেক সময় সেভাবে হয় না, কিন্তু বাপের বাড়ির ক্ষেত্রে কিন্তু সেটা আলাদা। তো যেহেতু আমার বাপের বাড়ি একটু দূর ছিল, তা আমার বাসা থেকে কিন্তু 10-15 মিনিট লাগে আমার চাচার বাড়ি ছিল। তো আমাকে বলা হলো মানে আমি ওই বাপের বাড়ি চলে গেলাম, মানে আমার চাচার বাসায়, যে ওখান থেকেই হচ্ছে আমার হসপিটালে নেওয়া হবে। তা প্রথমে খুব নর্মালে চেষ্টা করা হয়েছিল, তা আল্লাহর রহমতে অনেক চেষ্টা করেছিলাম, তাও হয়নি। আল্লাহ পাক রহমত করেননি, তা সিজার করার লাগছিল। যেহেতু প্রথম বাচ্চা সিজার করলে কিন্তু সবকটা বাচ্চায় সিজার করতে হয়। তো আমার শাশুড়ি সিজারের পক্ষে ছিল না, আমিও সিজারের পক্ষে ছিলাম না। কিন্তু যখনই ডাক্তার বলল যে মানে আমার অবস্থা খুব খারাপ হয়ে গেছিলো, আবার প্রচুর ব্লাড আসতেছিল, বাচ্চারও হার্টবিট কমে গেছিলো, তখন কিন্তু সিজার করা লাগছিলো। তা সিজার করার পরে একবারে ওইখান থেকে হসপিটাল থেকেই আমার চাচার বাড়িতে নিয়ে যাওয়া হয়। তো নিয়ে যাওয়ার পরে আমার ছেলের বয়স যেদিন 9 দিন, সেদিন যেহেতু আমি প্রথম বাচ্চা অতটা তো ভালো বুঝি না, আরও জানুয়ারির 9 তারিখ হয়েছিল, প্রচুর ঠান্ডা। ওর যেদিন জন্ম মানে জন্ম হয়েছিল, কাপড় চোপড় শুকাতে খুবই কষ্ট হতো। তা ওর ভিতরে ভিতরে যে ঠান্ডা লাগছিল সেটা তো আমি বুঝতে পারিনি। আর ওর জন্মের পরে যে শিশু ডাক্তার দেখাতে হয় সেটা কিন্তু দেখানো হয়নি, যে চেক আপ করাতে হয় যে বাচ্চার কোনো সমস্যা আছে না, নিউমোনিয়া বা জন্ডিস এগুলো নিয়ে আসছে কিনা। তা আমার মনে হয় যে আমার পেটে অনেক প্রচুর পরিমাণ পানি হয়েছিল, মানে যেভাবে আমার পেট মোটা হয়েছিল বড় হয়েছিল সেভাবে কিন্তু বাচ্চা হয়নি, বাচ্চা খুবই ছোটো হয়েছিল। তা পেট থেকে মনে হয় নিউমোনিয়া নিয়ে আসছিলো, জানি না, আল্লাপাক যাই হোক চেক আপ করা হয়নি। তো যেদিন 9 দিন বয়স সেই দিন হঠাৎ করে আমার ছেলে সে নিঃশ্বাস নিতে পারতেছিল না, সে কী অবস্থা। তখন আমি আমার চাচিকে নিয়ে ওইখান থেকে, ওর আব্বু সে সময় ছিল না, ওইখান থেকে ডাক্তারের কাছে নিয়ে গেলাম। তো আমার চাচার বাসার থেকে ডাক্তারখানা যেতে কিন্তু প্রায় 20 মিনিটের মতো লাগতো। তো তখন এমন অবস্থা, মানে গাড়ির মধ্যে আমি খালি করছি চাচা মা আছে, তো চাচা মা মানে খুব কান্না করতেছিলাম, আর মনে হচ্ছিল যে এখনই মনে হয় জানটা বেরোয় যাবে। তারপরে বলতেছিলাম, তারপরে এক পর্যায়ে ডাক্তারের কাছে নিয়ে গেলে ডাক্তাররা ওকে ভর্তি করবে না, যে রোগীর অবস্থা খারাপ, আমরা ভর্তি করবো না, আপনারা অন্য জায়গায় নিয়ে যান। তা যে হসপিটালে নিয়ে গেছিলাম ওই হসপিটালের খুব কাছের লোক, আবার আমার ভাসুর ছিল, উনি বিএনপি সভাপতি খুলনার। তা উনি ফোন করলে তারপরে আমাদেরকে মানে ভর্তি করে, এবং 18 জন ডাক্তার এক জায়গায় বোর্ড মিটিং করে তারপরে ওর চিকিৎসা শুরু করে। তা 9 দিন ছিলাম
হসপিটালে সেদিনের কথা মনে পড়লে এখনও মানে আমার খুব কষ্ট লাগে যে আমার বাচ্চার সেই দৃশ্য যখন আমার চোখের সামনে পড়ে। তো 9 দিন ছিলাম হসপিটালে, মানে হাত বাঁধা ছিল, পা বাঁধা ছিল, মুখে রাইস টিপ, নাকে অক্সিজেনের সে মানে সেই দৃশ্য দেখা যায় না আর কি। তা আল্লাহ পাক করে ওর হায়াত ছিল, আল্লাহ পাক বাঁচিয়েছে, আল্লাহর কাছে কোটি কোটি শুক্রিয়া। তো যখন নিউমোনিয়া হলো আমি তো খুব কান্না করতেছি, আমার অবস্থা খুবই খারাপ। আমার শাশি আম্মা ছিল, আমার সাথে গেলাম ডাক্তারখানায়। তখন আমার সন্ধ্যার দিকে আর কি আমার শাশুড়ি গেল, যে আমাকে অনেকগুলো ডাক্তার ছিল, সেখানে নার্স ছিল, মানে হসপিটালে যেমন লোকজন থাকে, আর যেহেতু রুগীর অবস্থা খুবই সিরিয়াস। তো আমার শাশুড়ি আমাকে মানে এমন জোরে ঠাস ঠাস করে দুটো চোয়াল মানে চোয়াল মারিছিল। তো এদিক থেকে তো আমি আমার বাচ্চার জন্য খুবই কষ্ট পাচ্ছিলাম, ওদিক থেকে তো আমাকে মারছে, তাহলে বোঝেন কেমনটা লাগে। তো সেই দিনের কথা মনে পড়লে আমার এত খারাপ লাগে, এত কষ্ট লাগে যে একদিকে আমার বাচ্চা অসুস্থ, আমি চিন্তা করছি যে সে বাসে কি না, কি অবস্থা, বোঝেন তো যে একটা মায়ের কেমন অবস্থা হয়। সে তার মধ্যে যে আবার আমার সাথে এরকম আচরণ করলে, মানে প্রত্যেকটা হসপিটালের প্রত্যেকটা ডাক্তার, নার্স, আমার সাথে আমার চাচি আম্মা ছিল, আমার চাচি ছিল আর কি। তা সবাই খুব অবাক হয়ে গেল যে কি অবস্থায়, মানে সবাই খালি তাকিয়ে থাকলো, কিন্তু কেউ মানে বলার কোনো ভাষা পাচ্ছিল না আর কি। তাই এই তো আমাদের মেয়েদের জীবনটা কিন্তু আসলে এরকমই। তা সেই দিনের কথা মনে পড়লে আমি এখনও মানে খুবই কষ্ট পাই, অনেক কষ্ট লাগে। তো কোনো মায় তো ইচ্ছা করে বাচ্চাকে অসুস্থ করে না বা বানায় না, তাই না? কারণ আমাদের বড়োদেরও তো সর্দি কাশি ঠান্ডা লাগে, তো আমরা তো ইচ্ছা করে করি না, এগুলো তো হবেই। তারপরে যেহেতু তার প্রথম পোতা হয়েছে, বুঝতে পারছি যে তার ভালোবাসা আছে অবশ্যই তার পোতার প্রতি। বলে না টাকার চেয়ে সুদূর দরদ বেশি, কিন্তু তারপরেও যে ডাক্তারখানায় যে মানুষের সামনে যে মারাটা, এটা কেমন না, কেমন দৃষ্টিকটুর হয়ে গেল না। আর সেখানে আমিও তো মানে মানে আমি যে কেমন হয়ে গেছিলাম, আমি না বলতে কিছু বলতেও পারিনি। মানে কেমন মনে হচ্ছিল কি আমার পাততলাতে মাটি সরে গেছে, মাথার তলায় ছাদ নেই, মানে এরকম একটা অবস্থা হচ্ছিল। আমি কীরকম হয়ে যাচ্ছি, কিরকম মনে হচ্ছিলো যে আমি অজ্ঞান হয়ে যাচ্ছি, এরকম একটা অবস্থার মধ্যে দিয়ে পার করছিলাম। তা আল্লাহ পাকের অশেষ দোয়ায়, আল্লাহর রহমতে আমার বাচ্চাটা সেখান থেকে সুস্থ হয়েছে, আল্লাহ পাকই সুস্থ করেছেন। আর আল্লাহর রহমতে তারপরে আজ পর্যন্ত ওর আর কোনো দিন সমস্যা হয়নি। তো সকলেই আমার বাচ্চাদের জন্য, ছেলে মেয়েদের জন্য দোয়া করবেন। আল্লাহ পাক যেন ওদেরকে ভালো রাখে, সুস্থ রাখে, মানুষের মতো মানুষ করতে পারি, সেই দোয়া সকলেই করবেন। সেই তৌফিক যেন আল্লাহ পাক আমাকে দান করেন। আর আপনাদের জন্য, সকলের জন্য দোয়া থাকলো। তাই আর কি আমার জীবনের ঘটে যাওয়া কষ্টের কথা আপনাদের সাথে শেয়ার করলাম, শেয়ার করে একটু হালকা হলাম। তা আপনারা ডোন্ট মাইন্ড, কিছু মনে করবেন না। আসলে আমাদের মেয়েদের কি বলবো, আর শ্বশুরবাড়ি কম বেশি সবাই তো একটু না একটু সমস্যা ফেস করতে। অনেক অনেক জায়গায় তো আছে যে ননদরা ধরে ধরে মারে ভাই বোদের, তারপরে শাশুড়িতে মারে, শ্বশুরি মারে। আর অনেক আরও তার থেকে বেশি ডেঞ্জারাস হয় যে হাজব্যান্ড যদি বেশি খারাপ হয়, সেটাই কিন্তু আরও বেশি কষ্টদায়ক ব্যাপার। তো ওই দিক থেকে আল্লাহর রহমতে আমি খুবই ভালো ছিলাম, বা এখনও আল্লাহ পাকের অশেষ রহমতে আলহামদুলিল্লাহ খুবই ভালো আছে। তো সকলে আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ পাক যেন আমাকে, আমার হাজব্যান্ডকে এবং আমার বাচ্চাদেরকে ভালো রাখে, সহি সালামতে রাখে, এবং মৃত্যুর আগ পর্যন্ত যেন ভালো কাজ করে যেতে পারি, মানুষের ক্ষতি উপকার করতে না পারে, যেন ক্ষতি না করি, এবং ইমানের সাহায্য যেন মৃত্যুবরণ করতে পারি, সেই তৌফিক যেন আল্লাহ পাক আমাদেরকে দান করেন, সেই দোয়া করবেন সকলে। তো আপনারা কোনো কিছু মনে করবেন না, আমার মনের কষ্ট কথাগুলো আজকে আপনাদের সাথে শেয়ার করলাম। তো আজকে কিন্তু আমি কোনো সংসারের কাজকর্ম বা রান্নাবান্না এগুলো করে দেখাবো না। তা এই যে এখানে দেখছেন ছোট্ট একটা সিম গাছ, আমার বাড়িতে যে ওই যে আসিয়ারা থাকে, ওরা তো ভাড়া থাকে, সবাই কম বেশি জানেন যারা আমার পুরাতন ভিউয়ার্স, প্রথম থেকে যারা আমার ভিডিওটি দেখছেন, তা ওরা লাগিয়েছে। তো এই যে গাছে কিন্তু ফুল এসেছে। তো আসলে কিন্তু আমাদের মেয়েদেরকে আল্লাহ পাক এমনভাবে সৃষ্টি করেছেন, আমাদেরকে অনেক ধৈর্য দিয়েছেন। কারণ আমার যদি আল্লাহ পাক ধৈর্য না দিতেন, তাহলে কিন্তু আমি এই
স্বামীর সংসার করতে পারতাম না, কারণ আমার সাথে অনেক কিছু ঘটেছে, অনেক মানসিকভাবে অনেক টর্চার হয়েছে, কিন্তু আমি শুধু কাঁদতাম আর নামাজ পড়তাম আর আল্লাহর কাছে সাহায্য যেতাম আর আল্লাহকে বলতাম, আল্লাহ তুমি আমাকে আরও ধৈর্য দান করো, হ্যাঁ আর কি। তা আমার মতো এরকম আমার থেকেও কিন্তু আরও অনেক কঠিন কঠিন সমস্যার সম্মুখীন হতে হয় মেয়েদেরকে, যেটা আমরা জানি না আর কি। প্রত্যেক মেয়েদেরকে কিন্তু কম বেশি এরকম শ্বশুরবাড়িতে শারীরিক মানসিক অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। তো সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো ভিডিওটি শেষ করছি। আল্লাহ হাফেজ।